প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের প্রথম 5টা পেজ বাংলা থেকে আমি এসএকিউ টাইপ কোয়েশ্চেনের আনসার সলভ করে দিচ্ছি। তোমরা দেখে নাও, স্ক্রিনে দেখো 2 দাগের যে প্রথম 5টা প্রশ্ন রয়েছে, এই ব্যাপারটি কী ছিল এবং পরপর যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো আমি এইভাবে দেখাচ্ছি। অপূর্ব অফিসে থাকায় এবং তেওয়ারিও বর্মা নাচ দেখতে যাওয়ার জন্য বাড়ি ফাঁকাই ছিল, আর এই সময় অপূর্বর বাসায় চুরি হয়ে যায়। উদ্ধৃতাংশে এই চুরির ব্যাপারটি কথায় বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো, অনাবৃষ্টির ফলে সেই নদীর ক্ষীণ স্রোতধারা প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হলে সেই অর্থাৎ নদের চাঁদ কেঁদে ফেলেছিল। 3 নম্বর প্রশ্নের উত্তর করেছিল, ঠিক হিসাবের মতোই জামা তার চাই, তা না হলে সে স্কুলে যাবে না। পরের প্রশ্ন কি ছিল? চমকে ওঠে ভবতোষ। ভবতোষের চমকে ওঠার কারণ কি? হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক ইত্যাদি দেখে ভবতোষরা বুঝতে পারল যে হরিদাই আসলে বিরাগী, তখন তারা চমকে ওঠে। এবং 5 নম্বর প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি ছিল? গল্প ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন অদৃশ্য থাকার পর হঠাৎই একদিন ছোটো মাসি ও মেসো সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে আসেন। তাতে তার গল্প ছাপার কথা ভেবে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। এর পরের প্রশ্ন 2-এর 1 দেখো, এই যে 4টি প্রশ্ন রয়েছে এখান থেকে তোমাদের 2-এর 1 হচ্ছে, রক্ত মুছি শুধু গানের গায়ে। কথাটির অর্থ হলো, হিংসা আগ্রাসনের অস্ত্রাঘাতে মানবতা আজ রক্তাক্ত। মনুষ্যত্বের এই রক্তক্ষয়ী অপচয়কে একমাত্র গানের মতো সৃষ্টিশীলতা দিয়েই প্রশমিত করা সম্ভব। তাই কবি গানকে অবলম্বন করে লড়াই চালিয়ে যেতে বলেছেন। এর পরের প্রশ্ন ছিল, বিস্মিত হইল বালা। কে কেন বিস্মিত হয়েছিল? সমুদ্রকন্যা পদ্মা সমুদ্র তীরে অচেতন পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়েছিল। পরের প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধরো। বধূরা প্রদীপ তুলে ধরবে কেন? প্রলয় দেবতা আসছে প্রলয় ঘটিয়ে এই সমাজকে আবার নতুন করে গড়ে তুলতে, তাই সেই দেবতাকে বরণ করতে বধূদের প্রদীপ তুলে ধরার নির্দেশ দিয়েছেন কবি কাজী নজরুল ইসলাম। এর পরের প্রশ্ন দেখো, তোমার ভাষাহীন ক্রন্দন। ক্রন্দন কেন ভাষাহীন ছিল? আপন সত্তার রহস্য উন্মোচনে মগ্ন আফ্রিকা অকস্মাৎ সাম্রাজ্যবাদীদের দ্বারা আক্রান্ত হলে সে উদ্গত ভাষাহীন ক্রন্দনে ভেসে গিয়েছিল। এর পরের প্রশ্ন, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। বক্তা কোন কলঙ্কের কথা বলা হয়েছে? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশে পুত্র জীবিত থাকা সত্ত্বেও পুত্রের পরিবর্তে পিতার যুদ্ধক্ষেত্রে গমনকে কলঙ্ক বলে চিহ্নিত করেছেন রাবণের পুত্র ইন্দ্রজিৎ। এরপরে 2-এর 3-এর প্রশ্ন দেখো, 2-এর 3 দাগে যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত। উত্তর হচ্ছে, কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে ফাউন্টেন পেন কিনতে গেলে দোকানি যখন জানতে চান যে এটা কী ধরনের কলম, তখনই কিন্তু বক্তা ভ্যাবাচ্যাকা খেয়ে যান। এর পরের প্রশ্নের উত্তর 2-এর 3-এর দেখো, এতে রচনা উৎকট হয়। রচনা কিসে উৎকট হয়ে ওঠে? ইংরেজিতে ভাষা বক্তব্যের যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করলে রচনা উৎকট হয়। এবং 4-এর উত্তর দেখো, ব্যঞ্জনা কি? কোনো শব্দের বা বাক্যের আবিধানিক অর্থকে বাদ দিয়ে গূঢ় অর্থ প্রকাশ করলে তাকে ব্যঞ্জনা বলে। এবার দেখো 4 দাগের প্রশ্নের উত্তরগুলো। 4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এটা রয়েছে ব্যাকরণ থেকে। শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে। এরপরে হচ্ছে সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। সমধাতুজ কর্তার একটি উদাহরণ কীরকম হতে পারে? ধরো, আগে জেনে নিই সমধাতুজ কর্তা কাকে বলে। ক্রিয়া ও কর্তা একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন খেলোয়াড় খেলে, লেখক লেখেন। 3 নম্বর প্রশ্ন কি আছে? অকারক পদ বলতে কি বোঝো? যে বাক্যের যেসব নামপদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাদের অকারক পদ বলে।
4 নম্বর দেখো, দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের একটি পার্থক্য। দ্বিগু সমাসে সমাহার বা বিনিময় বোঝাবে, যেমন পঞ্চগব্যের সমাহার পঞ্চগব্য, 3 কড়ির বিনিময়ে কেনা 3 কড়ি। আর বহুব্রীহি সমাসে অন্য একটি পদকে বোঝাবে, অর্থাৎ তৃতীয় একটি পদ প্রাধান্য পাবে, যেমন দশভুজ যার, দশভুজা অর্থাৎ দুর্গা, তৃতীয় অর্থ প্রাধান্য পাচ্ছে। 5 দাগের প্রশ্ন দেখো, অপাদান কারকে এ বিভক্তি হবে। প্রশ্নটা কি? পথে কুড়িয়ে পেলাম, অর্থাৎ নিম্নলিখিত পদটির কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। পথে কুড়িয়ে পেলাম, এটি হবে অধিকরণ কারকের এ বিভক্তি। এখানে একটু টাইপ মিস্টেক আছে, দেখে নেবে। অপাদান কারক আছে, এটা উত্তর হবে অধিকরণ কারকের এই বিভক্তি। 4-এর 6 দেখো, উপপদ তৎপুরুষ এর একটি উদাহরণ দাও। জলে চড়ে যা, জলচর, বা জল দেয় যা, জলদ। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে। পঙ্কে জন্মে যা, পঙ্কজ। তোমরা একটু দেখে নেবে। 7 দাগের প্রশ্ন দেখো, হাতাহাতি ব্যতিহার বহুব্রীহি সমাস কেন? ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এই সমাসে পূর্বপদ আ ও পরপদে ই বিভক্তি যুক্ত হয়, যেমন হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, কানে কানে যে কথা, কানাকানি। এরপরের প্রশ্ন যেটা রয়েছে, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, জটিল বাক্যে পরিবর্তন করো। জটিল বাক্যে কি হবে? যে যা হাত নাড়িয়ে তাড়াই তা বুলেট। এরপরের প্রশ্ন দেখো, 9 দাগ, 9-এ কি আছে? ক্ষমা করো, ভাববাচ্যে রূপান্তর করো, ক্ষমা করা হোক। 10-এ তুমি অন্যায় থেকে বিরত থেকো, অনুজ্ঞাসূচক বাক্যে হবে অন্যায় থেকে বিরত থাকবে। এই হলো তোমাদের পেজ নম্বর 99-এর এসএকিউ টাইপের সমস্ত সলভড উত্তর। এরপরে আমি চলে আসছি 124 নম্বর পেজে। 124 নম্বর পেজে দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? তপন প্রথমটা ভাবে ঠাট্টা। কোন কথাটা তপন ঠাট্টা ভেবেছিল? যে লেখক মেসমশাই তপনের লেখা গল্পের প্রশংসা করে সেটিকে ছাপিয়ে দেওয়ার কথা বলায় সে ঠাট্টা ভেবেছিল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা এখানে একথা কাকে বলেছিলেন? ছদ্মবেশী হরিদা জগদীশবাবুকে একথা বলেছিলেন। 3-এর প্রশ্ন, কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে। কার কোন ভুল হয়েছিল? গিরিশ মহাপাত্র অপূর্বকে প্রথমবার থানায় দেখে তাকে পুলিশের লোক ভেবেছিল। তার এই ভুল ভাঙার জন্য অপূর্ব গিরিশ মহাপাত্রের সঙ্গে দেখা হলে তাকে এই কথা বলে। এবং 4 নম্বর প্রশ্ন কি আছে? যে উনি ঘোষণা করলেন। কে কি ঘোষণা করলেন? গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন, আজ থেকে অমৃতকে অদল আর ইসবকে বদল বলে ডাকবেন। 5 নম্বরের প্রশ্ন, সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। কে কি ছুড়ে দিয়েছিল? নদের যাক পুরনো চিঠি ছুড়ে দিয়েছিল। এই হলো 1 নম্বরের প্রশ্নগুলো। এবং 2-এর যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখো কি আছে? প্রথম প্রশ্ন, আমাদের কথা কে বা জানে? আমরা কারা? অসহায় বিপন্ন সাধারণ মানুষ। 2-এর প্রশ্ন, কৃপণ আলোর অন্তঃপুরে। কৃপণ আলো বলা হয়েছে কেন? কারণ অরণ্য সংকুল আফ্রিকায় সূর্যালোক প্রবেশ করতে পারতো না। 3 নম্বর প্রশ্ন, এবার মহানিশার শেষে। মহানিশার শেষে কি ঘটবে? মহানিশার শেষে উষা অরুণ হেসে করুণ বেশে আসবে। 4 নম্বর প্রশ্ন, বিস্মিত হইল বালা। বালা কি দেখে বিস্মিত হয়েছিল? এটা কিন্তু রিপিট আছে, আগের পেজে আমরা পেয়ে গেছি। বালা অর্থাৎ সমুদ্রকন্যা পর্দা এক অচৈতন্য কন্যার অসামান্য রূপ দেখে রূপ বা সৌন্দর্য দেখে বিস্মিত হয়েছিল। 5-এর প্রশ্ন দেখো, গানের বর্ম পরে কবি কোন কাজ করতে পারেন? গানের বর্ম পরে কবি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে সক্ষম। এরপর চলে আসি 3 নম্বরের প্রশ্ন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, এমন 2জন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, এক সময় বলা হতো, এক সময় কি বলা হতো? বলা হতো কলমে কায়স্থ চিনি গোপেতে রাজপুত। 3 নম্বর, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা পুরোপুরি ঠিক নয়? যে বৈজ্ঞানিক সাহিত্য লেখার সময় পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। 4 নম্বর হচ্ছে, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের এই ত্রিবিধ কথা কি কি? শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। এই প্রশ্নটিও কিন্তু রিপিট হয়েছে, এর আগের পেজে আমরা পেয়েছি। 2-এর 4-এ
দেখো ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো থাকে 8টা প্রশ্নের উত্তর লিখতে হয়। অনুসর্গ কাকে বলে? অনুসর্গ হলো কতগুলি অব্যয় যেগুলি বিশেষ্য বা সর্বনামের পরে বসে কারককে নির্দিষ্ট করে। 2 সমধাতুজকরণের একটি উদাহরণ। সমধাতুজকরণ কি? যে সমধাতুজকরণ কি একই ধাতু থেকে যদি ক্রিয়াপদটি এবং করণপদটি নিষ্পন্ন হয় তাহলে তাকে সমধাতুজকরণ বলে। যেমন সে কাটারিতে গাছ কাটছে। এর পরের প্রশ্ন দেখো, বাক্যাশ্রয় সমাস বলতে কি বোঝো? যে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয় সমাস বলে। যেমন সব পেয়েছির দেশ, রক্তদান শিবির ইত্যাদি। 4 নম্বর হচ্ছে অভাব অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। যেমন ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ, তারপরে ভাতের অভাব, হাভাত, মিলের অভাব, গড়মিল, ঝঞ্ঝাটের অভাব, নির্ঝঞ্ঝাট ইত্যাদি। 5 নম্বরে ত্রিনয়নী পদটির বাচবাক্য সহ সমাসের নাম লেখো। কি হবে? 3টি নয়নের সমাহার, দ্বিগু সমাস। একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ, আগামীকাল যদি সূর্য ওঠে আমরা পার্কে যাব, শর্ত বোঝাচ্ছে। 7 নম্বরে পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায় তাই এই ব্যবস্থা। সরল বাক্যে পরিবর্তন করো, পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যাওয়ায় এই ব্যবস্থা এবং সে এখনই যেতে পারবে না। এটি অস্তর্থক বাক্যে রূপান্তর করলে হবে সে পরে যাবে। পরের প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য বলতে কি বোঝো? যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। পরের প্রশ্ন হচ্ছে, তপন গড়গড়িয়ে পড়ে যায়। বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করলে কি হবে? তপনের গড়গড়িয়ে পড়া হয়। এরপরে আমরা চলে আসছি পেজ নম্বর 151-তে। 151-তে যে প্রশ্নটি রয়েছে দেখো, দুয়ের যে প্রশ্নগুলি রয়েছে, প্রথম 4টে প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, কাকে কিসের নেশায় পেয়েছে? তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে। 2 অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুল? জগদীশবাবু হরিদাকে 101 টাকা প্রণামী দিতে চাইলে তা বিরাগী হরিদা প্রত্যাখ্যান করেন। এই প্রশ্নটাও কিন্তু আমরা প্রথম দিকের পেজে পেয়েছি, অর্থাৎ রিপিট কোয়েশ্চেন। 3 নম্বর হচ্ছে ওর নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য। কোন নিয়ম? একজন প্রথম শ্রেণীর যাত্রীকে মাঝরাতে জাগিয়ে তার ঘুমে ব্যাঘাত ঘটানো যায় না, এই নিয়মের কথা বলা হয়েছে। 4 নম্বর, বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে। তফাৎটা কি? অমৃতের পরিবারে বাবা মা আর 3 ভাই আছে, আর ঈশবের রয়েছে শুধু বাবা, এইটুকুই তফাৎ। 5 নম্বর, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়েছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? এটাও কিন্তু রিপিট কোয়েশ্চেন, এর আগে আমরা পেয়েছি। নদের চাঁদ অনুভব করে নদীর ওপরে মানুষের তৈরি করা ব্রিজ ও বাঁধ দেওয়ার কারণেই নদী যেন বিদ্রোহী হয়ে উঠেছে। এটা প্রথম দিকের পেজে ছিল। এরপরে চলে আসছি 2-এর 2-এ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর। দেখো অপশান থাকে 5টা রয়েছে। নেমে এলো মাথার ওপর, কি কিসের মতো নেমে এলো? অপেক্ষারত মেয়েটির মাথার উপর বছরগুলো একের পর এক পাথরের মতো নেমে এলো। 2 আমাদের ইতিহাস নেই, এ কথা বলা হয়েছে কেন? সাধারণ মানুষের জীবন সংকটের কথা ইতিহাসে উল্লেখ থাকে না, তাই বলা হয়েছে আমাদের ইতিহাস নেই। 3 বিদায় এবে দেহ বিধুমুখী, কে কার কাছ থেকে বিদায় নিতে চেয়েছেন? এই প্রশ্নটির রিপিট এর আগের প্রথম দিকের পেজগুলোতে ছিল। মেঘনাদ তার স্ত্রী প্রমীলার কাছ থেকে বিদায় নিতে চেয়েছেন। পরের প্রশ্ন 4 গানের বর্ম আজ পড়েছি গায়ে, এই প্রশ্নটিও রিপিট। গানের বর্ম পরে কবি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে সক্ষম। 5 ওই আসে সুন্দর, সুন্দর কেমনভাবে আসে? সুন্দর ভয়ঙ্করের বেশে আসে। এরপরে দেখো 3 দাগের যে প্রশ্নগুলো রয়েছে, 3-এ রয়েছে কি? স্টাইলাস কি? স্টাইলাস হচ্ছে ব্রোঞ্জের শলাকা, তার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। সমানি, সম, শীর্ষানি, ঘনানি, বিরলানি, চ, কথাটির বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল, পরিচ্ছন্ন। 3-এর প্রশ্ন, রাজশেখর বসু রচিত বাংলা অভিধানের নাম কি? রাজশেখর বসু রচিত বাংলা অভিধানের নাম চলন্তিকা। 4-এর প্রশ্ন, একটি দোষ প্রায়ই নজরে পড়ে, দোষটি কি? দোষটি হলো না জেনে বা কম জেনে তথ্য পরিবেশন করা। 4-এর প্রশ্ন দেখো, ব্যাকরণ থেকে যে পার্টটা থাকে, নির্দেশক কাকে বলে? যে সমস্ত চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তাদেরকে নির্দেশক বলে, যেমন টি, টা, গুলি, গুলো ইত্যাদি। 4-এর 2-এ হচ্ছে সহযোগী কর্তার একটি উদাহরণ দাও। কি? মা মেয়েতে রান্না করছে, অর্থাৎ দুজনে মিলে একই কাজ সম্পন্ন করছে, তাই এটি সহযোগী কর্তা। 4-এর 3-এ রয়েছে একশেষ দ্বন্দ্ব কাকে বলে? উদাহরণ দাও। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির মধ্যে একটি মাত্র পদ থাকে, অন্য পদগুলি নিবৃত্ত হয়, তাকে একশেষ দ্বন্দ্ব বলে। যেমন সে, তুমি ও আমি, আমরা।
এরপরে চলে আসছি 4 নম্বর প্রশ্নে। দেখো, দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের একটি পার্থক্য। যেমন দ্বিগু সমাসের পরপদ প্রাধান্য পায় আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের নতুন পদের অর্থ প্রাধান্য পায়। 5 প্রশ্ন, সিংহ চিহ্নিত দ্বার মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। এরপরে 6 রয়েছে বাক্য নির্মাণের শর্ত। বাক্য নির্মাণের 3টি শর্ত: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। 7 প্রশ্ন, শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, যৌগিক বাক্যে পরিবর্তন করলে হবে অমৃত শুনল এবং ফতোয়া জারি করে দিল। পরের প্রশ্ন হচ্ছে কি, বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। বিধেয় অংশ প্রসারিত থাকবে। দেখো, যে বাচ্চে কর্মই প্রধান এবং ক্রিয়া কর্মের অনুগামী হয় না। দেখো, বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। এটি হচ্ছে 8 প্রশ্ন। এর উত্তরটি হবে রমেশ মিঠাই খেতে পায়নি বলে চেঁচিয়ে কাঁদছে। তাহলে বিধেয় অংশ প্রসারিত আছে, তাই বিধেয় প্রসারক। 9 প্রশ্ন হচ্ছে কি, কর্মবাচ্য কাকে বলে উদাহরণ দাও। যে বাচ্চে কর্মই প্রধান এবং ক্রিয়া কর্মের অনুগামী হয় তাকে কর্মবাচ্য বলে, যেমন শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে। 10 প্রশ্ন কি, শিশুরা খেলছিল মায়ের কোলে। বাক্যটিতে ভাববাচ্যে রূপান্তর করো। শিশুদের মায়ের কোলে খেলা হচ্ছিল। এই হলো তোমাদের সবকটি প্রশ্নের উত্তর। এরপরে চলে আসছে আমি নেক্সট পেজ 172-এ। 172-এ দেখো, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? কারেকশানের কথাটা ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে তপনের গল্প লেখার ব্যাপারটা, যেখানে কারেকশন করা হয়েছিল, ওর ছোটো মেশো কারেকশন করে দিয়েছিল, সেই কথাটা ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে। 2 প্রশ্ন কি, আগে তাহলে নমস্কার। কে কাকে নমস্কার জানিয়েছেন? গিরিশ মহাপাত্র অপূর্বকে নমস্কার জানিয়েছেন। 3 প্রশ্ন দেখো, কি আছে, তাহার উচিত হয় নাই। তার কি করা উচিত হয়নি? নদের চাঁদের ক্ষোভে উন্মত্ত নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে উপর এমন নিশ্চিন্ত মনে বসে থাকা উচিত হয়নি। হিসাবের মেজাজ চড়ে গেল। হিসাবের মেজাজ চড়ে গেল কেন? অমৃতকে কালিয়া জোর করে কুস্তির ছলে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে ঈশবের মেজাজ চড়ে গিয়েছিল। এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে, দোকানদার হেসে ফেলল কোন কাণ্ড দেখে? বহুরূপী হরিদার বাইজির ছদ্মবেশ দেখে দোকানদার হেসে ফেলেছিল। 2 প্রশ্নের উত্তরগুলো দেখো। তবু তো কজন আছি বাকি। কবি বাকিদের নিয়ে কি করতে চান? কবি বাকিদের নিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হতে চান। নেক্সট, ওই আসে সুন্দর। সুন্দর কিভাবে আসে আমরা এইমাত্র পেলাম আগের পেজে, উত্তরটা আর বলছি না। 3, আমার শুধু একটা কোকিল। এখানে কোকিল কিসের প্রতীক? কোকিল হচ্ছে বসন্তের দূত। সে বসন্তের গান গেয়ে আগামী শুভ দিনের বার্তা বহন করে আনবে। নেক্সট, ছদ্মবেশী অম্বুরাশি সুতা। কাকে কেন অম্বুরাশি সুতা বলা হয়েছে? সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর উত্থান ঘটেছিল বলে দেবী লক্ষ্মী বা সমুদ্রকন্যাকে অম্বুরাশি সুতা বলা হয়েছে। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে শিশু আর বাড়িরা রেহাই পায়নি। অসুখী একজন কবিতায় এই উদ্ধৃতাংশটি আছে এবং সেখানেই তারা শিশু এবং বাড়িরা খুন হয়েছিল। 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো, যে এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কে কিসের নেশা পেয়েছেন? উত্তর হবে শৈলজানন্দের ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথা বলা হয়েছে। 2, বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ একটু অনুবাদের উদাহরণ দাও। তা উত্তরটা হবে, দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লুপ্রিন্ট স্টেজ। পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। 3 নম্বর প্রশ্ন হলো, সোনার দোয়াত কলম সে সত্যই হতো। বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন? শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে সোনার দোয়াত কলমের কথা জেনেছিলেন। পরের প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কেন? কলম এতই সস্তা এবং সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমারও এখন কলম নিয়ে হাত সাফাই করে না, অর্থাৎ অস্পৃশ্য হয়ে গেছে। এবং 4 দাগের যে 8টি প্রশ্নের উত্তর দাও ব্যাকরণ থেকে আছে, দেখে নাও। 4 প্রথম প্রশ্ন রয়েছে সন্ধিও সমাসের একটি পার্থক্য। হলো বর্ণের সঙ্গে বর্ণের মিলন আর পরস্পর সম্বন্ধযুক্ত 2 বা তার বেশি পদের এক পদে পরিণত হয় হলো সমাস। উদাহরণ দিচ্ছি, দেব যোগ আলয়, দেবালয়, আর এটি সন্ধির উদাহরণ। আর সমাসের উদাহরণ দেবের আলয়, এটা হলো সমাস। পরের প্রশ্ন আছে, গাড়ি চলে এই বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। এর পরের প্রশ্নে একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ। পড়াশোনায় মনোযোগ দাও। 4, কলকাতা আমরা একসঙ্গে যাচ্ছি বেড়াতে।
বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? বাক্য নির্মাণের আসক্তি এখানে লঙ্ঘন হয়েছে, কারণ সাজানো অবস্থায় নেই। পরের প্রশ্ন, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। রাজপথ কী হবে? পথের রাজা। সম্বন্ধ তৎপুরুষ সমাস। এবং নেক্সট, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? উত্তরটি হবে কর্মকর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়। 7 প্রশ্ন, কথাটা ছড়িয়ে পড়লো, নাবাচক বাক্যে রূপান্তর করলে হবে, কথাটা আর গোপন থাকলো না। পরের প্রশ্ন, নির্দেশক বলতে কি বোঝো? এটা আমরা আগে পেয়েছি, উত্তর বলছি না আর। নিত্য সমাস কাকে বলে? তা হলো যে সমাসে সমসমান পদগুলি নিত্য বা সর্বদা সমাসবদ্ধ অবস্থায় থাকে, তাকে বা ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাকে নিত্য সমাস বলে। 10 প্রশ্ন, বাক্যে ব্যবহৃত অপ্রাণীবাচক কর্মপদটির নাম কি? বাক্যে ব্যবহৃত অপ্রাণীবাচক কর্মটি হলো গৌণ কর্ম। বাক্যে ব্যবহৃত অপ্রাণীবাচক কর্মপদটির নাম কি? বাক্যে ব্যবহৃত অপ্রাণীবাচক কর্মপদটির নাম হলো মুখ্য কর্ম। আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রেখো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। টাটা।